হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকবার নেটওয়ার্ক থিওরেমটাকে দেখব। নেটওয়ার্ক থিওরেমের আগেও একটা ভিডিও আমি বানিয়েছিলাম যার মধ্যে কারচফস লটাকে ভালো করে করা হয়েছে। এখানটায় আমরা নেটওয়ার্ক থিওরেমের থেভনিন থিওরেম আর নর্টন থিওরেমকে ভালো করে দেখব। ঠিক আছে, স্টার্ট করা যাক। ওকে, তাহলে নেটওয়ার্ক থিওরেমে আমাদের আছে কি? সবার আগে নেটওয়ার্ক থিওরেমে আমরা জানবো যে কোনো ইলেকট্রনিক যে সার্কিট কম্পোনেন্টস তাকে দুভাবে ক্লাসিফাই করা যেতে পারে। একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট হিসেবে, অ্যাক্টিভ কম্পোনেন্ট কাদেরকে আমরা বলবো? ডায়োডকে বা ট্রানজিস্টারকে বলবো। তারা কি করে? তারা যদি আমার সার্কিটে এসি থাকে, অল্টারনেটিং কারেন্ট থাকে, তাকে অ্যাম্পলিফাই করে দেবে, মানে তার ম্যাগনিটিউডকে বাড়িয়ে দেবে, বা রেকটিফাই করবে, মানে এসিকে ডিসিতে কনভার্ট করবে। তো এরকম একটা কম্পোনেন্টকে বলা, এরকম কম্পোনেন্ট সার্কিট কম্পোনেন্টসকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টস। সেকেন্ড টাইপ হচ্ছে, সেটাকে আমরা বলবো প্যাসিভ কম্পোনেন্টস। প্যাসিভ কম্পোনেন্টস অবভিয়াসলি অ্যাম্পলিফাই বা রেকটিফাই করবে না। যেরকম ধরো নর্মাল যে আমরা কম্পোনেন্টস যেগুলোকে চিনি, যেমন রেজিস্ট্যান্সেস বা রেজিস্টার, ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার, ইন্ডাক্টার, এগুলোকে আমরা সার্কিট কম্পোনেন্টসের প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে ফেলবো। একইভাবে আরও সার্কিট এলিমেন্টস যেগুলো আছে সেগুলোকে আরও দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে লিনিয়ার সার্কিট এলিমেন্টস। লিনিয়ার সার্কিট এলিমেন্টস কাদেরকে বলা হয়? যেগুলোর ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ সেটা যদি লিনিয়ার হয়, লিনিয়ার ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ। আমরা জানি যে রেজিস্ট্যান্সের গ্রাফ যদি ভি ভার্সেস আই গ্রাফটা নিই, পিওর রেজিস্ট্যান্সের, সেটা স্ট্রেট লাইন হয়। তো সেক্ষেত্রে এইটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার লিনিয়ার সার্কিট এলিমেন্ট। একইভাবে ক্যাপাসিটার, ইন্ডাক্টার, এগুলো সব লিনিয়ার সার্কিট এলিমেন্টের মধ্যে পড়ে। অন্যদিকে ডায়োড আর ট্রানজিস্টার, যদি মনে থাকে ডায়োডের গ্রাফ কিন্তু এরকম হয়, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল কার্ভ হয় ডায়োডের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে। তো অবভিয়াসলি আইভি ক্যারেক্টারিস্টিক্স লিনিয়ার নয়, তাই জন্য এই ডায়োড বা ট্রানজিস্টার এগুলো নন লিনিয়ার সার্কিট এলিমেন্টসের মধ্যে পড়বে। ওকে, নেক্সট খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট আছে বা দুটো পার্ট আছে যেটা আমাদেরকে থেভনিন থিওরেম আর নর্টন থিওরেমে লাগবে। সেটা হচ্ছে টাইপস অফ সোর্স, টাইপস অফ এনার্জি সোর্সেস। একরকম হয় ভোল্টেজ সোর্স আর অন্যটা হয় কারেন্ট সোর্স। সবার আগে আমরা ভোল্টেজ সোর্সের ব্যাপারে জানি। ভোল্টেজ সোর্স বলতে কি বলছে? অ্যান আইডিয়াল ভোল্টেজ সোর্স ইজ এ ভোল্টেজ জেনারেটর, যেটা অবভিয়াসলি ভোল্টেজ জেনারেট করছে, হুজ আউটপুট ভোল্টেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কারেন্ট ডেলিভার্ড বাই দ্য জেনারেটর। জেনারেটর থেকে যে কারেন্ট বেরোচ্ছে সেই কারেন্টের ওপর ওই যে আমার যে সোর্সটা রয়েছে তার টার্মিনালের অ্যাক্রসের ভোল্টেজটা নির্ভর করবে না। এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা যে ব্যাটারিগুলো আমরা ইউজ করি সেইগুলোই কিন্তু ভোল্টেজ সোর্স। কারণ ধরো আমাদের 1.5 ভোল্টের ব্যাটারি যেটা আছে, ছোটো পেন্সিল ব্যাটারিগুলো, বা যে বড়ো ব্যাটারিগুলো হয় 9 ভোল্টের ব্যাটারি, এর মধ্যে থেকে যতই কারেন্ট আমরা বার করি না কেন, সেইগুলোর থেকে কিন্তু ওর অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু 1.5 বা 9 ভোল্ট যেটা আছে সেটা ফিক্সড থাকবে, ভোল্টেজ ফিক্সড থাকবে, কারেন্টের সাথে ভোল্টেজ ড্রপ করবে না। তো এই রকম সোর্সকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ সোর্স। তো জেনারেল আমরা যত এক্সপেরিমেন্টে দেখেছি বা আমরা ল্যাবরেটরিতে দেখেছি সেইগুলো ইন জেনারেল হচ্ছে ভোল্টেজ সোর্স। আচ্ছা, আইডিয়াল ভোল্টেজ সোর্সের কী ক্যারেক্টারিস্টিক থাকা উচিত? এর ইন্টারনাল ইম্পিডেন্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স মাস্ট বি 0। আর এইটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্সের সার্কিট সিম্বল। কীরকম হবে? একে অনেকটা আমার এসি সোর্স মনে হচ্ছে, বাট এরকমই হবে আর কি, জাস্ট এসি সোর্সের মতো দেখতে, উপরে প্লাস মাইনাস দেবো, এটাকে আমরা ভোল্টেজ সোর্সের সার্কিট সিম্বল বলবো। আর এই উপরে দুটো অংশ, এটা অবভিয়াসলি আমার সার্কিটটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ভোল্টেজ সোর্সে এখানে যদি আমি ছবি দেখিয়ে দেখো, ভোল্টেজের গ্রাফ আছে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে আমার কারেন্টের অ্যাক্সিসে আমার কারেন্ট রয়েছে, আর ভোল্টেজ ওয়াই অ্যাক্সিসে রয়েছে। ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট, কারেন্ট ইনক্রিজ করছে বাট ভোল্টেজ ফিক্স থাকছে। তো এরকম একটা ক্যারেক্টারিস্টিক হয় আমার ভোল্টেজ সোর্সের। কিন্তু প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কি হতে পারে? প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যে সোর্সগুলো থাকে তার নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, এটা আমরা জানি। সেই কারণে ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, কারেন্ট ইনক্রিজের সাথে সাথে ভোল্টেজটা ফল করতে থাকবে। সো এইটা হচ্ছে আমার আইডিয়াল স্ট্রেট লাইন হবে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের ক্যারেক্টারিস্টিক, ভোল্টেজের সাথে মানে কারেন্টের সাথে ভোল্টেজ কীভাবে চেঞ্জ হয়। আইডিয়াল ক্ষেত্রে সেটা আমার স্ট্রেট লাইন হতো, কিন্তু প্র্যাকটিক্যালে ওটা কী হবে? ফল করবে, যত কারেন্ট ইনক্রিজ করবে ভোল্টেজটা ডিক্রিজ করবে। নেক্সট টাইপে আমরা চলে যাচ্ছি কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স কাকে বলবো আমরা? একটা আইডিয়াল কারেন্ট সোর্স একটা কারেন্ট জেনারেটরকে বলবো, যে এমন একটা কোনো সোর্স যেটা কারেন্ট সাপ্লাই করে যাচ্ছে, যার কারেন্টটা সাপ্লাই করা কারেন্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনাল। মানে এটা একটা এমন তোমরা ব্যাটারি ধরতে পারো যার মধ্যে ফিক্সড অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা ওই ব্যাটারি থেকে বেরোচ্ছে,
কিন্তু তার অ্যাক্রসে যে ভোল্টেজটা রয়েছে ব্যাটারির অ্যাক্রসে সেটা আর ফিক্সড থাকছে না, সেটা চেঞ্জ হতে থাকছে, কিন্তু কারেন্টটা ফিক্সড থাকছে। আমাদের ক্ষেত্রে আমরা যত এই কেস দেখেছি, যেমন ধরো আমরা যেটা ল্যাবরেটরিতে ইউজ করি 2 ভোল্টের যে ব্যাটারিগুলো হয়, 2 ভোল্টের ব্যাটারিতে তুমি যেমনি একটা রেজিস্ট্যান্স অ্যাড করবে, রেজিস্ট্যান্স তুমি যদি ইনক্রিজ করো কারেন্ট কিন্তু ডিক্রিজ করবে, ঠিক আছে? তো ওটা কি সোর্স? ওটা হয়ে গেল আমার ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স এবার তোমার এখানে হয়ে যাচ্ছে যে তুমি যদি রেজিস্ট্যান্স চেঞ্জ করো তোমার ভোল্টেজ ফল করবে বাট কারেন্ট ফিক্সড থাকবে। তো এটাই হচ্ছে কারেন্ট সোর্স, কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, আর ভোল্টেজ সোর্সে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। অবভিয়াসলি ভোল্টেজ সোর্সের মতো একটা আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি থাকা দরকার, কি ক্যারেক্টারিস্টিক্স? ইনফাইনাইট ইন্টারনাল ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা 0 হতে হবে, কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হতে হবে। আর সার্কিট সিম্বলটা দেখে রাখো, এটা হচ্ছে সার্কিট সিম্বল, একটা সার্কেলের মধ্যে একটা অ্যারো দেওয়া থাকবে, এটা হচ্ছে আমার কারেন্ট সোর্সের সিম্বল। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমার কারেন্ট ভার্সেস ভোল্টেজ, এখানে আমরা কি করেছি ওয়াই অ্যাক্সিসে কারেন্ট নিয়েছি আর এক্স অ্যাক্সিসে ভোল্টেজ নিয়েছি, গ্রাফটা লিনিয়ার হবে, মানে ভোল্টেজ বাড়ছে, এইদিকে ভোল্টেজ বাড়ছে কিন্তু কারেন্ট আমার ফিক্সড থাকছে, ঠিক আছে? চলো পরের পার্টটায় চলে যাই। আচ্ছা, এবার একটা কেস আছে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের যে লোড রেজিস্ট্যান্স আছে যেটা যদি আমরা একটা কারেন্ট সোর্সের সাথে একটা এমন লোড রেজিস্ট্যান্স কানেক্ট করি যেটা ইনফাইনাইট হয়, সেক্ষেত্রে যদি আমাকে কনস্ট্যান্ট কারেন্ট মেনটেন করতে হয়, মানে আমার যে কারেন্ট সোর্স আছে তাকে যদি কনস্ট্যান্ট কারেন্ট মেনটেন করতে হয়, তাহলে তার অ্যাক্রসে যে ভোল্টেজ হবে সেটাও ইনফাইনাইট হতে হবে। এই জিনিসটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, আর এই একই কারণে প্র্যাকটিক্যালি কোনো আইডিয়াল কারেন্ট সোর্স হয় না। তোমরা আরেকভাবে বলতে পারো যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমার যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হবে না। তো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো? একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো একটা আইডিয়াল কারেন্ট সোর্সের সাথে প্যারালেলে একটা আরএস রেজিস্ট্যান্স অ্যাড করে। এই দেখো, এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স আর প্যারালেলে আমি একটা আরএস রেজিস্ট্যান্স অ্যাড করেছি, এই দুটো মিলিয়ে কিন্তু আমার একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স হয়ে গেল। এটা শুধু আইডিয়াল কারেন্ট সোর্স, আর তার সাথে একটা প্যারালেলে যদি আমি একটা আরএস রেজিস্ট্যান্স অ্যাড করে দিই, সেটা আমার এই দুটো মিলিয়ে আমার একটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স তৈরি করছে। একইভাবে যদি আমরা দেখি যে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি হতো, স্ট্রেট হতো, কারেন্টটা আমার ভোল্টেজ যত আমার ইনক্রিজ করতো কারেন্ট আমার ফিক্সড থাকতো, বাট অ্যাকচুয়ালি ভোল্টেজ যত ইনক্রিজ করবে কারেন্ট আমার কীভাবে ফল করবে। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে গ্রাফটা এরকম যাবে। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট সেগমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, থেভনিন থিওরেম। থেভনিন থিওরেমটা চলো আরেকবার দেখে নিই, এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি, আরেকবার আমরা জিনিসটাকে আরেকবার রিকল করবো। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস থিওরেম এনি টু টার্মিনাল লিনিয়ার নেটওয়ার্ক, টু টার্মিনাল নেটওয়ার্ক বলতে আমি একটু বলে দিই, এই যে এরকম নেটওয়ার্ক যার দুখানা টার্মিনাল খোলা থাকছে এ বি, এইগুলোকে টু টার্মিনাল নেটওয়ার্ক বলে, ঠিক আছে? ওপরে একটা নিচে একটা, যদি আরেকটা থাকতো সেটা 3 টার্মিনাল হয়ে যেত। আমরা বেশিরভাগই যা ইউজ করবো সেগুলো সবই প্রায় টু টার্মিনালই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এনি টু টার্মিনাল নেটওয়ার্ক লিনিয়ার নেটওয়ার্ক মানে বোঝাই যাচ্ছে যে এখানে আমার কোনো এমন ডায়োড বা ট্রানজিস্টার নেই, কোনো নন লিনিয়ার সার্কিট এলিমেন্ট নেই, ঠিক আছে? তাই জন্য লিনিয়ার নেটওয়ার্ক মানে আইদার ক্যাপাসিটার থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, মোস্ট প্রবাবলি আমাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্সই থাকবে বা ইন্ডাক্টর থাকবে। আচ্ছা, এখানে কন্টেনিং এনার্জি সোর্সেস অ্যান্ড রেজিস্ট্যান্সেস, আর যদি আমরা এসি কেস ইউজ করি তাহলে আমার রেজিস্ট্যান্সের জায়গায় ইম্পিডেন্স থাকবে, ওকে? ইন দ্যাট কেস দিস সার্কিট, এই সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট। এই ইকুইভ্যালেন্ট সার্কিটকেই আমরা বলবো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের কি থাকবে? আমাদের কনসিস্ট থাকবে একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটা হচ্ছে ভিটি, যেই ভোল্টেজ সোর্সটা হবে আমার মেন সার্কিটটার ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনাল। এটা আমি আরেকবার পরে এক্সাম্পলে বুঝিয়ে দেবো। আর রেজিস্ট্যান্স থাকবে ওই সার্কিটটার মধ্যে একটাই ভোল্টেজ সোর্স থাকবে ভিটি আর একটা রেজিস্ট্যান্স থাকবে আরটি। এরকম একটা সার্কিটকে দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো মেন সার্কিটটাকে, সেই সার্কিটটাকেই আমরা বলবো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে? এবার রেজিস্ট্যান্সটা আমরা কী করে মেজার করতে পারবো? মেন সার্কিটের মধ্যে থেকে যতগুলো এনার্জি সোর্স আছে সেগুলোকে আমরা সরিয়ে দেবো, রিপ্লেসড বাই দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স।
যেখানটায় আমরা আরটিটা কী করে মেজার করব, আরটিটাকে মেজার করব যে যতগুলো রেজিস্ট্যান্স আছে সেইগুলোকে, আমরা যতগুলো এনার্জি সোর্স আছে ওই সার্কিটের মধ্যে সেইগুলোকে আমি রিপ্লেস করে দেবো তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে। আর কি করব, তারপর ওই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, সেটাই হচ্ছে আমার আরটি। ঠিক আছে, চলো একবার দেখা যাক। একটা এক্সাম্পল দেখলেই আমরা কি করে আমাদের থেভেনিন থিওরেম ইউজ করতে হবে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এইটা আমার নর্মাল একটা সার্কিট দেওয়া আছে, অ্যাকচুয়াল সার্কিট। এ বির অ্যাক্রসে আমাকে ধরো কিছু বার করতে হবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সার্কিট। দেখো কী কী আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আরএস, আর তিনটে রেজিস্ট্যান্স আছে R1, R3 আর R2। আর ফার্স্ট লুপটার মধ্যে আমার এটা হচ্ছে আমার লুপ 1। এই লুপ 1-এর মধ্যে আমার I1 কারেন্ট ফ্লো করছে ক্লকওয়াইজ ডাইরেকশানে। ঠিক আছে, তো এই সার্কিটটাকে আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমি রিপ্লেস করতে পারবো, যার মধ্যে জাস্ট একটাই ভোল্টেজ সোর্স থাকবে ভিটি আর একটাই রেজিস্ট্যান্স থাকবে আরটি। দেখো এবি পয়েন্টটা এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, অনেক সময় এই এবিতে আমার একটা আরএল রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, আরএল, আর আমাকে বলবে এই আরএল-এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে, দ্যাট ইজ আইএল, এইটাকে আমাকে বার করতে বলবে। ঠিক আছে, তো আমাকে অনেক সময় এই জিনিসটাকেই করতে হবে, আরএল এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট বা যাচ্ছে সেটা বার করতে হবে। না হলে আমাকে বলতেও পারে যে এরকম একটা সার্কিট দিয়ে, যেটা আমার অ্যাকচুয়াল সার্কিট ছিল, আমি মুছে দিচ্ছি আরেকবার, অ্যাকচুয়াল সার্কিট ছিল, সেই অ্যাকচুয়াল সার্কিটের মধ্যে সেটার ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট বার করো, সেটা হবে অবভিয়াসলি এইটা। চলো আগে দেখা যাক। এটা হচ্ছে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ভিটিটা আমরা কি করে পাবো, ভিটিটা যেটা আছে সেটাকে আমরা পাবো হচ্ছে এবির অ্যাক্রসে, ওপেন সার্কিটেড এবি টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, মানে এইখানে যে ভোল্টেজটা হবে সেটাই, সেটা আমরা কি করে পাবো, চলো ছবিটা একটু দেখা যাক। এই ছবিটা যদি আমরা দেখি, যেহেতু আমার এইটা ওপেন সার্কিটেড মানে খোলা রয়েছে, তাহলে এইখান দিয়ে তো কোনো, এই সেকেন্ড লুপ যেটা আছে, সেকেন্ড যে লুপটা আছে, সেকেন্ড লুপ দিয়ে তো আমার কোনো কারেন্ট ফ্লো করবে না, বাট ফার্স্ট লুপ দিয়ে আমার I1 কারেন্ট ফ্লো করছে। খেয়াল করে দেখো, এবির সাথে আমার R3টা প্যারালেল রয়েছে, তার মানে আমার R3-র অ্যাক্রসে যদি যে ভোল্টেজ ড্রপটা হবে সেই ভোল্টেজ ড্রপটাই কিন্তু আমার এবির অ্যাক্রসে হবে, রাইট? তাহলে আমাকে বার করতে হবে R3-র অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা আমরা কি করে বার করতে পারবো? অবভিয়াসলি যদি আমার এই লুপ 1-এর মধ্যে আমার I1 কারেন্ট ফ্লো করে, তাহলে আমার যে ভোল্টেজ ড্রপ যেটা অ্যাক্রস R3 সেটা হবে V ইকুয়ালস টু I1 ইন্টু R3, I1 ইন্টু R3। ঠিক আছে, তো সেইটাই হবে আমার ভোল্টেজ ড্রপ, সেটাই আমার হয়ে যাবে ভিটি, যেটা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এবি। তো এবার আমি কি করে এই ভোল্টেজ ড্রপটাকে বার করব? দেখো সিম্পল নিয়ম, এটা সিম্পল, আমরা এখানে ওমসটা অ্যাপ্লাই করব। ভোল্টেজ ভিএস, টোটাল ভোল্টেজ আমার এই ফার্স্ট লুপের মধ্যে টোটাল ভোল্টেজ আছে হচ্ছে ভিএস, টোটাল যেটাকে বলবো ইএমএফ, আর তিনটে রেজিস্ট্যান্স ইন সিরিজ আছে, কারণ আমি শুধু এই লুপটা ধরছি, তো এখানে কোনো প্যারালেল নেই, তিনটে রেজিস্ট্যান্সই সিরিজে আছে, RS, R1, R3 তিনটেই সিরিজে আছে। তাহলে I1 ইজ অবভিয়াসলি টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে VS বাই RS প্লাস R1 প্লাস R3। তো এই দেখো I1 যেটা আছে সেটা হচ্ছে VS বাই RS, R1 প্লাস RS প্লাস R3। ঠিক আছে, তাহলে ভিটি অবভিয়াসলি কত হবে, ভিটি হবে অবভিয়াসলি I1 ইন্টু R3, দ্যাট ইজ VS ইন্টু R3 বাই R1 প্লাস RS প্লাস R3। তো এইভাবে আমি ভিটিটা বার করে নিলাম। এবার আমাকে বার করতে হবে কি, আমাকে R1টা বার করতে হবে, RTটা বার করতে হবে, সরি RTটা বার করতে হবে। চলো RT কী করে বার করবো, এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের মধ্যে আমাকে কি করতে হবে, ভিএসটাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে এটাকে শর্ট সার্কিট করে দিতে হবে। এই শর্ট সার্কিট করে দিতে হবে, মানে তাহলে সার্কিটটা আমার কি হয়ে যাবে, এই ফর্ম নিয়ে নেবে, RS থাকছে, R1 থাকছে, দাঁড়া এটা মনে হচ্ছে কেটে ফেললাম, কাটবো না, RS থাকছে, R1 থাকছে, R2 আর R3 থাকছে। আর এই অ্যাক্রস থেকে দেখলে তখন আমার এবির অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যে তুল্য রোধটা হবে, সেটাই হবে আমার RT। চলো দেখা যাক, দেখেই বোঝা যাচ্ছে যে R2 আর R3 আমার সিরিজে আছে, যেটা সিরিজ, আর এইখানটায় সরি আমি এইভাবে দেখবো না, একটু ভুল বললাম। সবার আগে আমি যদি দেখি এই দুটো RS আর R1 সিরিজে আছে, RS R1 সিরিজে রয়েছে, আর এই দুটো সিরিজ আমার R3-র সাথে প্যারালেল রয়েছে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এই দুটো সিরিজ ফর্ম কী হবে, R1 প্লাস RS, সেটা প্যারালেল আছে R3, তাই জন্য আমি যেটা প্যারালেল রেজিস্ট্যান্সের ফর্মুলা 1/RP, যেটা RP এখানটা আমি হচ্ছি এই অংশটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি RP ধরছি,
ঠিক আছে, সেটা হচ্ছে 1/RP ইকুয়ালস টু 1/R3 বাই প্লাস 1/R1 প্লাস RS। এখান থেকে আমি আরপিটা বার করে নিলাম। এবার আরপিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই অংশটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার আরপি, আর এইটার সাথে আমার R2টা অবভিয়াসলি কিসে আছে, সিরিজে আছে। তো আরপি ইজ ইন সিরিজ উইথ R2, ঠিক আছে। তাহলে সেই অবস্থায় কি করব, RT ইকুয়ালস টু R2 প্লাস আরপি ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে এটা পাচ্ছি আমি আরটির ভ্যালুটা, দিস ইজ দ্য ভ্যালু অফ আরটি, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে কি, যদি আমি একটা লোড রেজিস্ট্যান্স RL, যেটা আমি আগেও বলেছিলাম যে এবির মধ্যে যদি আমি একটা লোড রেজিস্ট্যান্স RL দিয়ে দিই, তাহলে মধ্যে সেই RL এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করবে IL, সেটাকে আমরা থেভেনিন থিওরেম দিয়ে বার করতে পারবো। কীভাবে বার করব, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আমার ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে, একটা ভোল্টেজ সোর্স যেটা ভিটি আছে আর একটা রেজিস্ট্যান্স আরটি আছে, আর এই এবি অঞ্চলটায় মানে এই পয়েন্টটা আমার এবি ছিল, এটা আমার এ আর এটা আমার বি, এই এবি পয়েন্টের মধ্যে আমার আরএল রেজিস্ট্যান্সটা রয়েছে, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে আইএল। এবার একদম সিম্পল ওমস ল, এটাতে আমি দেখেই বুঝতে পারছি যে আইএল কত হবে, ভিটি টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স দ্যাট ইজ আরটি প্লাস আরএল। সো আইএল ইকুয়ালস টু ভিটি বাই আরটি প্লাস আরএল। ব্যাস, এবার ভিটির মানটা আমরা এখানে পেয়েছিলাম, আমরা এটা পেয়েছিলাম, বসিয়ে দিতে পারি। আর আরএল এর মানটা আমরা এখান থেকে, আরটির মানটা আমরা এখানে পেয়েছিলাম, এটাকে আমরা বসিয়ে দেবো, বসিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে আমার আইএল। এইভাবে আমরা বার করতে পারবো। আচ্ছা, এই একই জিনিসটাকে কারচফস ল দিয়ে আমরা বার করে দেখিয়েছি, এটা আমরা যে ডিসক্রিপশানে যে ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে ওর মধ্যে রয়েছে করা, দেখে নিতে পারো তোমরা চাইলে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের থেভেনিনস থিওরেমের পার্ট। নেক্সট আসছি নর্টনস থিওরেম। নর্টনস থিওরেম সিমিলার টু থেভেনিনস থিওরেম, কিন্তু এখানটায় আমাদেরকে কী করতে হবে, কারেন্ট সোর্স ইউজ করতে হবে। এখানে নর্টন থিওরেম কী বলছে যে এনি টু টার্মিনাল লিনিয়ার নেটওয়ার্ক কন্টেনিং এনার্জি সোর্সেস অ্যান্ড রেজিস্ট্যান্সেস ক্যান বি রিপ্লেসড বাই এ কারেন্ট সোর্স। এখানে কারেন্ট সোর্স চলে এসেছে, কারেন্ট সোর্সের নাম দেওয়া হয়েছে আইএন, এন স্ট্যান্ডস ফর নর্টন। আগের বার আমরা ভিটি দিয়েছিলাম, ভি ফর ভোল্টেজ, টি ফর থেভেনিন, আর এখানটায় কারেন্ট সোর্স আই কারেন্ট, আর টি এন হচ্ছে আমার নর্টন। আর একটা প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে আরএন। আচ্ছা, আইএনটাকে কী করে পাবো, আইএনটাকে পাবো আমরা কি, যদি আমরা ওই এবি টার্মিনালকে শর্ট সার্কিটেড করে দিই। যেমন ভোল্টেজ সোর্স বার করার জন্য আমাকে ওপেন সার্কিট করতে হচ্ছিল, আইএনটাকে পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, শর্ট সার্কিট করতে হবে। সেইটা করার পর এবার তাহলে আমার ওই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই হচ্ছে আমার আইএন, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা আরএন এর ক্ষেত্রে। এবার আরএনটা বার করবো একইভাবে যেভাবে আমরা থেভেনিন ক্ষেত্রে বার করেছিলাম, মানে যতগুলো সোর্স আছে তাদেরকে আমি তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেবো, আর আর সেইটা রিপ্লেস করে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট বানাবো, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই হবে আমার আরএন, ঠিক আছে। চলো এক্সাম্পল দেখা যাক। সেম সার্কিট যেটা আমরা থেভেনিনের ক্ষেত্রে ইউজ করেছিলাম সেটাকেই আবার আমরা ইউজ করছি। এখানে আমরা একটা মজার জিনিস শিখবো যে আমরা থেভেনিন সার্কিট থেকেও আমরা একটা নর্টন সার্কিট বানাতে পারবো, থেভেনিন ইকুইভ্যালেন্ট থেকে নর্টন ইকুইভ্যালেন্ট। চলো দেখা যাক অ্যাকচুয়াল সার্কিট যেটা আমরা থেভেনিনের ক্ষেত্রে ইউজ করেছিলাম, এইটা হচ্ছে তার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, যার ভোল্টেজ সোর্স হচ্ছে ভিটি আর রেজিস্ট্যান্স হচ্ছে আরটি, আর এই আরএল যেটা এবির অ্যাক্রসে রয়েছে সেটার মধ্যে দিয়ে আমার আইএল কারেন্ট ফ্লো করছে। এটা আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে পেয়েছি, যেটা আমরা জাস্ট আগে দেখলাম। এই সার্কিটটারই নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এইটা, একটা কারেন্ট সোর্স থাকবে। আর আমি বলেছিলাম কারেন্ট সোর্স, যেটা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কী হয়, একটা কারেন্ট সোর্স থাকে আইএন আর তার সাথে প্যারালেলে একটা রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আরএন। তো কারেন্ট সোর্সের সাথে আরএনটা প্যারালেলে রয়েছে আর তাদের সাথে প্যারালেলে রয়েছে আরএন, তার মানে জাস্ট এই ভোল্টেজ সোর্সের জায়গায় আমি কারেন্ট সোর্স বসাবো, আর যেখানে আরটিটা সিরিজে ছিল তার বদলে একটা জাস্ট আরএন একটা প্যারালেলে বসিয়ে দেবো। এবার আরএনটা কি, আরএনটা ঠিক এই সার্কিট একইভাবে বার করতে পারবো। এই যে পার্টটাকে আমি ওপেন সার্কিটেড করে দেবো, করে এর অ্যাক্রসে আমি আর এনটা বার করব, আর অবভিয়াসলি এইটাকে আমি শর্ট সার্কিট করে দেবো, ভিএসটাকে কেটে দিয়ে এই পার্টটাকে শর্ট সার্কিট করে দেবো। এটা করলে দেখা যাবে যে আরএন এর ভ্যালুটা ঠিক আগে যে আমরা আরটি বার করেছিলাম সেটার সমান। আরএন এর ভ্যালুটা ঠিক যে আমি আরটি বার করেছিলাম, কারণ এইরকমই সার্কিটটা দাঁড়াবে যদি আমরা করি
এরকমই সার্কিটটা দাঁড়াবে। আর এই সার্কিটটাকে বার করলে আমরা এই আরটির মানটাই পাবো। তাহলে আর এন ইকুয়ালস টু আরটি, আর এন ইকুয়ালস টু আরটি, সেটাই আমরা দেখো এখানটায় করেছি, আর এন ইকুয়ালস টু আরটি ইকুয়ালস টু দিস। ঠিক আছে, তাহলে আর এনটা পেয়ে যাচ্ছি। এটা থেভনিনের ক্ষেত্রেও নর্টনের ক্ষেত্রেও একই জিনিস নেবে। এবার তাহলে আমাকে দরকার হচ্ছে আই এনটা বার করা। আই এনটা কী করে বার করব? এইখানটা এবার ব্যাপার আছে যে আমি এই যে সার্কিটটা যেটা রয়েছে, এই আমার যে অ্যাকচুয়াল সার্কিটটা রয়েছে, সেই অ্যাকচুয়াল সার্কিটে আমাকে এবিটার মধ্যে যে এবির অ্যাক্রসে যে আরএল রেজিস্ট্যান্স রয়েছে, এটাকে আমাকে কী করতে হবে? শর্ট সার্কিট করে দিতে হবে। মানে আরএল রেজিস্ট্যান্সকে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এটাকে শর্ট সার্কিট করে দেবো এবিটাকে। আর অবভিয়াসলি এখানটায় তো আমার সোর্সটা থাকছেই, সরি এইখানে তো আমার সোর্সটা থাকছেই। তাহলে আমার এইখান দিয়ে এই শর্ট সার্কিট অংশটা দিয়ে যে কারেন্টটা আমার ফ্লো করছে সেটাই হচ্ছে আমার আইএল। ঠিক আছে, তো সরি নট আইএল, আইএন। তো এই হচ্ছে আমার মেন সার্কিটটা, এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই হচ্ছে আমার আইএন। এবার আইএনটাকে কী করে বার করবো? চলো এখানটায় দুটো পদ্ধতি দিয়ে আমরা বার করতে পারি। যেহেতু আমরা জানি যে এই অংশটায় এই যে পার্টটা আছে এবির আগে, এই পার্টটার একটা থেভনিন ইকুইভ্যালেন্ট হয় এরকম, তাহলে আমি ডাইরেক্ট কী করতে পারি? থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে দিতে পারি, যেহেতু এক্ষেত্রে আমরা থেভনিনটা আগে বার করে রেখেছি। আর যদি পরীক্ষায় তোমাকে থেভনিন আর নর্টন দুটোই দিয়ে বার করতে বলে, সেক্ষেত্রে আমরা এই ট্রিকটা ইউজ করতে পারি। এইটার ডাইরেক্ট আমরা থেভনিন সার্কিটটা আমরা এঁকে নেব। থেভনিনের ভিটিটা আমরা জানি, বার করেছি, আরটিটাও আমরা জানি, বার করেছি। তাহলে আমার এখানে আইএনটা কত হবে? ভিটি বাই আরটি, সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি এইটা না থাকে, তাহলে আমাকে করতে হবে কি? আমার যে মেন সার্কিট রয়েছে, এই মেন সার্কিট যেটা রয়েছে অর্থাৎ এই সার্কিটটাকে ধরে আমাকে একটা ধরতে হবে যে এখান দিয়ে একটা কারেন্ট পাস করছে আর এখান দিয়ে আইএন কারেন্ট পাস করছে। দুটো কারেন্ট আমায় ধরে নিতে হবে, যে ধরো এখান দিয়ে আমার I1 কারেন্ট পাস করছে। তারপর তাহলে আমার এই লুপটার মধ্যে, এই লুপ 2 ধরো, এই লুপ 2 এর মধ্যে দিয়ে আমার যে কারেন্টটা যাচ্ছে, এটা কারচফস ল অ্যাপ্লাই করে আমাকে এটাকে সলভ করে এই আইএন কারেন্টটা বার করতে হবে। অরেলস যদি আমরা থেভনিন ইকুইভ্যালেন্টে করে দিই, সেটা দিয়েও আমার হয়ে যাবে আইএন ইকুয়ালস টু ভিটি বাই আরটি। এটা খুব সহজই আর ইজি একটা ফর্মুলা, এইটাই আমরা অনেক জায়গায় ইউজ করবো। চলো দেখা যাক। তাহলে এবার আমাকে চেয়েছে যে কতটা কারেন্ট ফ্লো করছে। আচ্ছা, এইখানটায় একটা ব্যাপার হচ্ছে, তাহলে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা আঁকবো। এই যে আমার আইএনটা রয়েছে কারেন্ট সোর্স, তার সাথে প্যারালাল রয়েছে আমার আরএন, আর এলটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স। খেয়াল করে দেখো, আমি ধরে নিচ্ছি যে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, বা এটা হচ্ছে আমার লুপ 2 এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে আইএল প্রাইম। আর লুপ 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, এবার দেখো যেহেতু এটা আমার কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, লুপ 1 এর মধ্যে দিয়ে কিন্তু আইএন কারেন্টই ফ্লো করবে। ইম্পর্ট্যান্ট একটা জিনিস, লুপ 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা আইএন হবে, যেহেতু আমার এটা একটা কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে লুপ 2 যেটা আছে, লুপ 2তে যদি আমি কারচফস ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি চলো দেখা যাক। চলো এখানটা আমরা লুপ 2তে আমরা কারচফস ল অ্যাপ্লাই করব। এখানে আমরা উল্টো দিক দিয়ে ঘুরছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আমরা মুভ করব। সেম ডাইরেকশান হলে নেগেটিভ, অপোজিট টার্মিনাল নেগেটিভ, তো এখানে কোনো টার্মিনাল নেই, সরি অপোজিট টার্মিনাল বললাম। সেম ডাইরেকশান নেগেটিভ, পজিটিভ টার্মিনাল নেগেটিভ, তো সেই হিসাবে যদি আমরা এইদিকে যাচ্ছি, কারেন্টটা আমাদের অপোজিট ডাইরেকশানে ফ্লো করছে, তাই জন্য প্লাস হয়ে যাবে, প্লাস L1 প্রাইম আর এন। আর এই দিকে আসার সময়ও দেখবো যে আইএল যেটা আছে, আইএলটাতে অ্যাকচুয়ালি এইভাবে ফ্লো করছে, আইএলটাও কিন্তু আমাদের ডাইরেকশানের অপোজিটেই থাকছে, তাই জন্য আইএল প্রাইম আর এন। তাহলে এই পার্টটা পেয়ে গেলাম। এবার দেখো এই কারেন্টটা কিন্তু এই দিকে ফ্লো করছে, আর আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি, মানে এই দিকে মুভ করছি, তাহলে আইএনটা কিন্তু আমাদের দিকেই মুভ করছে, তাই জন্য মাইনাস আইএন আর এন হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে মুভ করতে গিয়ে কারচফস ল সেকেন্ড লুপ, মানে এই লুপটায় কারচফস ল লাগিয়ে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি এই জিনিসটা, সরি আমরা এই জিনিসটা পাচ্ছি, যেটা হচ্ছে আইএল প্রাইম আর এল প্লাস আর এন মাইনাস আইএন আর এন ইকুয়ালস টু 0। আইএল প্রাইম ইকুয়ালস টু, এবার এখান থেকে আমরা কি করতে পারবো? আইএল প্রাইমটা বার করে নেব, হুইচ ইজ দিস। আইএনটা কত? ভিটি বাই আরটি বসিয়ে দিলাম, আর আর এনটাও আমার ভিটির সমান বসিয়ে দিলাম।
সরি আরটির সমান বসিয়ে দিলাম দুটো। এবার সেখান থেকে আমি দেখছি যে আইএল প্রাইম যেটা সেটা আমার বেরোচ্ছে ভিটি বাই আর এল প্লাস আরটি। এই জিনিসটা কিন্তু আমার ভিটি বাই আর এল প্লাস আরটি এটা থেভনিনের ক্ষেত্রেও বেরিয়েছিল, সেই জন্য এই জিনিসটা আমার আইএল এর সমান হয়ে গেল। ব্যাস, এবার ভিটি আর আরটির ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে আমি আইএল এর এই মানটা পাবো। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের নর্টন থিওরেমের ইউজ। আচ্ছা, একটা কথা বলে দিই যে যদি প্রুফ করতে বলে যে স্টেট অ্যান্ড প্রুফ নর্টনস থিওরেম বা থেভনিনস থিওরেম, কী করতে হবে? দুটো কাজ করতে হবে। সবার আগে ইকুইভ্যালেন্ট সার্কিট বার করে এইভাবে তো আমাকে আরএল এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তো বার করতেই হবে, যেটাকে এখানে করে দেখানো হয়েছে। আইএল প্রাইম নর্টনের ক্ষেত্রে আর আইএল থেভনিনের ক্ষেত্রে বার করে দেখাতে হবে। আর কারচফস ল অ্যাপ্লাই করে মেন সার্কিট যেটা আছে, মেন সার্কিট, এই অ্যাকচুয়াল সার্কিট, এই মেন সার্কিটের মধ্যে কারচফস ল অ্যাপ্লাই করে আরএল এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটাকেও আমাকে বার করে দেখাতে হবে ইউজিং কারচফস ল। তারপর দুটো যদি সেম বেরোয়, অবভিয়াসলি যে দুটোর ভ্যালু এই জিনিসটা বেরোবে, এই পার্টটা বেরোবে, তাহলে বুঝবো যে তাহলে আমার থিওরেমটা প্রুফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা থেভনিন থিওরেম দিয়ে আমি করে দেখিয়েছি, আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা আইডিয়া যে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সের মধ্যে যে ইকুইভ্যালেন্স সেই জিনিসটা নিয়ে এর একটা প্রশ্ন আসতে পারে যে এ প্র্যাকটিক্যাল সোর্স কানেক্টেড টু এ লোড রেজিস্ট্যান্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ কারেন্ট সোর্স অর অ্যাজ এ ভোল্টেজ সোর্স ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ দ্য লোড। বলছে যে একটা প্র্যাকটিক্যাল সোর্স রয়েছে, সোর্সটা কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স কিচ্ছু বলা নেই, কিন্তু এইটাকে দেখে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি সেটার সাথে যে লোড রেজিস্ট্যান্স আরএলটা লাগানো আছে সেই আরএলটা থেকে আমরা সেই আরএল এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে সেই প্র্যাকটিক্যাল সোর্সটা কারেন্ট সোর্সের মতো কাজ করবে নাকি ভোল্টেজ সোর্সের মতো কাজ করবে। তো এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করতে বলেছে, চলো দেখা যাক। আচ্ছা, যে কোনো সার্কিট যার সাথে একটা এ বি, এখানে আমি বি পয়েন্টটা মিস করেছি, এখানে একটা বি টার্ম থাকবে, এই এ বি পয়েন্টের মধ্যে যে আরএল সোর্স, যে আরএল একটা যদি রেজিস্ট্যান্স লাগানো থাকে যেটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স, আর এই আরবিটারি সার্কিট ইট কুড বি এনিথিং, অবভিয়াসলি আমাদের এই সার্কিটটাকেও আমরা ধরতে পারি, এই পুরোটাকে আমি, এই অংশটাকে আমি আরবিটারি সার্কিট হিসাবে এখানে ধরতে পারি। তো এই সার্কিটটাই আমার এখানটায় রয়েছে, এটাকে আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এইভাবে ড্র করতে পারবো। একটা ভিটি আর আরটি রয়েছে, যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স ভিটি আর কারেন্ট আর রেজিস্ট্যান্স আরটি। আর এই সার্কিটকে আবার আমরা নর্টন থিওরেম অনুযায়ী এইভাবে একটা ড্র করতে পারবো, যেখানে একটা কারেন্ট সোর্স রয়েছে আইএন, আরএন একটা ভোল্টেজ সোর্স রয়েছে, আরএন আমার একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা আইএন এর সাথে আমার প্যারালেলের যুক্ত, আর আরএলটা রয়েছে। ঠিক আছে, তো একই সার্কিটকে আমরা একবার থেভনিন হিসাবে দেখাতে পারি, আবার একবার নর্টন ইকুইভ্যালেন্ট হিসেবে দেখাতে পারি। তার মানে অবভিয়াসলি এখান থেকে আমি বলতে পারছি যে থেভনিন আর নর্টনের মধ্যে একটা রিলেশন রয়েছে, এটাও একে অপরের সাথে কানেক্টেড। কিরমভাবে কানেক্টেড, একটু আগের এক্সপেরিমেন্ট, মানে আগের যে পার্টটা যেখানে আমরা নর্টন থিওরেম থেভনিন থেকে বার করলাম, সেখানেই আমরা দেখেছি যে নর্টন থিওরেমের ক্ষেত্রে যে কারেন্ট সোর্সের ভ্যালু আইএন সেইটা কার সমান, এই থেভনিন থিওরেমের ভিটি ভার্সেস আরটি, ভিটি বাই আরটি, এটাই হচ্ছে আমার আইএন। আর আরএন যেটা নর্টন থিওরেমের ক্ষেত্রে এই প্যারালাল রেজিস্ট্যান্স আরএন, এটা আমার থেভনিন থিওরেমের ক্ষেত্রে আরটির সাথে সমান হবে। এটা আমরা যে কোনো সার্কিটের ক্ষেত্রে এই দুটো ফর্মুলা মিলবে। অ্যান্ড অবভিয়াসলি আরএল এর মধ্যে দিয়ে যে এই যে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করবে, যেটা থেভনিনের ক্ষেত্রে আইএল ছিল, নর্টনের ক্ষেত্রে আইএল প্রাইম ধরা হয়েছিল, দুটো কিন্তু সেম হবে। মানে রেজিস্ট্যান্স আরএল এর মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট, লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস আগেও আলোচনা করেছিলাম যে কারেন্ট সোর্স কিন্তু আইডিয়াল হয় না প্র্যাকটিক্যাল কেসে। যদি আইডিয়াল কারেন্ট সোর্স হতো তাহলে এই যে আরএন যেটা রয়েছে তার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করতো সেটা কিন্তু আমার আইএন পরিমাণই হতো, এই নিচে যে কারেন্টটা ফ্লো করতো সেটা আইএন হতো। কিন্তু যেহেতু এটা আমার প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, সেক্ষেত্রে যত আমার এইখান দিয়ে যদি আমার L1 প্রাইম আইএল প্রাইম পরিমাণ কারেন্ট আমার সেকেন্ড লুপে ফ্লো করে, তাহলে অবভিয়াসলি আমার আরএন এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হবে আইএন মাইনাস আইএল প্রাইম। ঠিক আছে, এবার দেখো আরএন এর মধ্যে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ আর আরএল এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ সেম হতে হবে।
তাহলে সেই অবস্থাতে আমরা কি লিখতে পারি IN মাইনাস IL প্রাইম ইন্টু RN ইকুয়ালস টু IL প্রাইম ইন্টু RN। এই দুটো থেকে আমরা IL প্রাইমের একটা রিলেশন পাচ্ছি। এই রিলেশন থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কী পাচ্ছি, IL প্রাইম ইকুয়ালস টু IN বাই 1 প্লাস RL বাই RN। এই ইকুয়েশনে একটা জিনিস দেখা যাচ্ছে যে যদি আমার RN ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান RL হয়, মানে নিচের পার্টটা যদি বড় হয় তাহলে আমার এই পার্টটা 0 হয়ে যাবে বা ভেরি স্মল হয়ে যাবে, নেগলেক্ট করতে পারবো, তাহলে আমার IL প্রাইম ইকুয়ালস টু IN এর সমান হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি কি যে আমার IL প্রাইম ইজ অলমোস্ট কনস্ট্যান্ট। এই অবস্থাতে আমরা বলতে পারবো কি যে এইটা আমার কার মতো বিহেভ করছে, আমার এই যে সার্কিটটা রয়েছে যদি RL এর ভ্যালুটা আমার খুব ছোট হয় সাচ দ্যাট যে আমার যে, আর এইখানটা আমরা ধরতে পারি যে RNটা কি, RNটা হচ্ছে কিন্তু আমার বলতে গেলে এই সার্কিটে যদি এইটাকে আমরা কারেন্ট সোর্স না ধরে একটা ভোল্টেজ সোর্স ধরতাম তাহলে RNটাই কিন্তু তার সাথে সিরিজ রেজিস্ট্যান্স হয়ে যেত। আর একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে কিন্তু তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। এই যে RN এটাই কিন্তু অ্যাকচুয়ালি RT। যদি এখানে আমি কারেন্ট সোর্স না ধরে একটা ভোল্টেজ সোর্স ধরতাম তাহলে RNটাই কিন্তু RT হতো। এই দেখো RN ইকুয়ালস টু RT বলা ছিল। তাহলে সেই অবস্থায় আর যেহেতু এখানে একটা ভোল্টেজ সোর্স তার সাথে একটা সিরিজ RT রয়েছে, আমরা বলতেই পারি যে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স এই RTকে রিপ্রেজেন্ট করছে। সেই অবস্থায় আমরা বলতে পারি কি যে RNটাও আমার যে সোর্স আছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করছে। তো ইন দিস কেস যদি RN ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান RL হয়, সেই অবস্থাতে মানে যে সোর্স যেটা আছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমার লোড রেজিস্ট্যান্সের থেকে অনেক বড় হয়, তাহলে যে আমার যে সোর্সটা সেটা কার মতো কাজ করবে, সেটা একটা আইডিয়াল, নট আইডিয়াল বাট একটা কারেন্ট সোর্সের মতো কাজ করবে। ঠিক আছে, উল্টো দিকে যদি আমার RL ভেরি ভেরি গ্রেটার দ্যান RN যদি হয়, মানে আমার লোড রেজিস্ট্যান্সটা আমার সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি হয়, তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে আর ILটা আমার কনস্ট্যান্ট থাকছে না, আর IL প্রাইমটা কনস্ট্যান্ট থাকছে না, আর যে আমার সোর্সটা আছে সেটা ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে। তো এইটাই হচ্ছে আমার প্রশ্নের উত্তরটা, যে একটা প্র্যাকটিক্যাল সোর্স তার সাথে যে লোড রেজিস্ট্যান্সটা আমরা অ্যাপ্লাই করেছি তার ওপর ডিপেন্ড করবে, তার ভ্যালুর ওপর ডিপেন্ড করে সেই প্র্যাকটিক্যাল সোর্সটা ভোল্টেজ সোর্স কিংবা কারেন্ট সোর্সের মতো কাজ করবে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু খেয়াল রাখবে।